কেমন আছো তোমরা? এবার দেখো, আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে ওই মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থের শেষ অংশটা। সেটা হচ্ছে যে মিশ্রণ পৃথককরণের পদ্ধতি। মিশ্রণ পৃথককরণের পদ্ধতি। এখন এই মিশ্রণ পৃথককরণের অনেকগুলো পদ্ধতি আছে, আমরা বাড়িতে সেগুলো ব্যবহারও করি। যেমন খুব সহজভাবেই বলতে গেলে, এখন মিশ্রণটা কী রকম মিশ্রণ তার উপর নির্ভর করছে মিশ্রণটা পৃথককরণের পদ্ধতিটা। এটা কতগুলো আমার জানা যতগুলো আছে সেগুলো একটু আলোচনা করি। যেমন মনে করো, তোমরা বাচ্চারা অনেক সময় গুলি খেলো, যদি দুটো বিভিন্ন রঙের গুলি যদি তোমাদের মিশে যায়, ধরো একটা লাল রঙের বা ছোটো ছোটো বল আছে থাকে, লাল রঙ, হলুদ রঙ, এরকম বল থাকে। তা বল যদি এরকম মিশে যায়, লাল বলের সঙ্গে হলুদ বল মিশে গেল, সেগুলোকে আলাদা করলে আমরা হাতে করে তুলে আলাদা করি। অনেক সময় দেখা গেল হয়তো বাড়িতে অনেক সময় যে চালেতে যদি কাঁকড় থাকে, একটা একটা করে হাতে হাতে তুলে নিয়ে সেই কাঁকড়গুলো ফেলে দেওয়া হয়। এটা তো হয়। এই যে পৃথককরণও মিশ্রণ একটা, এই পৃথককরণের পদ্ধতিটা বলছে ইংরেজিতে বলে হ্যান্ড পিকিং। তা এটা বলে হাত দিয়ে তোলা বলতে পারি, হাত দিয়ে তোলা, ইংরেজিতে বলে হ্যান্ড পিকিং। এটা কার ক্ষেত্রে হচ্ছে? দুটো বড় বড় কঠিন পদার্থ যদি মিশে থাকে, দুটো বড় বড় কঠিন পদার্থ যদি মিশে থাকে, অর্থাৎ এই কোণাগুলো বড়, মানে কঠিন পদার্থ। এক নম্বর হচ্ছে কঠিন পদার্থের মিশ্রণ, কঠিন মিশ্রণ। আর দু নম্বর বলতে পারি এদের কোণাগুলো বড় বড়, কোণাগুলি মানে হাত দিয়ে ধরা যায়, চোখে দেখা যাচ্ছে সেরকম, কোণাগুলি বড় বড়, তাহলে এই পদ্ধতিটা হতে পারে। দু নম্বর হচ্ছে আশ্রাবণ বলে একটা জিনিস আছে, ইংরেজিতে বলে ডিক্যান্টেশন। এটাও তোমরা জানো। মনে করো বর্ষাকাল, কোথাও একটুখানি ঘোলা জল, বৃষ্টি হলো, বৃষ্টিতে মাটি একটু ধুয়ে ঘোলা জল হয়ে যায়, জলটা একটু ঘোলা হয়ে যায়। তো সেই ঘোলা জলটাকে তোমরা একটা কাঁচের গ্লাসে নিলে বা কাঁচের শিশিতে নিলে, পরিষ্কার কাঁচের শিশি, যেটা কিন্তু কালার নয়, রং করা নয়। তাহলে দুদিন পরে তোমরা দেখতে পাবে যে ওই নিচেতে কাদাগুলো নিচে পড়ে গেছে আর ওপরে তরল পদার্থটা রয়েছে। এই যে পদ্ধতি, এবার তুমি ওদেরকে আলাদা করবে কি করে? না, ওপর থেকে আস্তে আস্তে তরল পদার্থটা যদি ফেলে দাও, তাহলে নিচের খুব অনেক সাবধানে কাজ করতে হয়, তাহলে নিচের ওই কাদাটা তুমি কিন্তু আলাদা করে ফেলতে পারবে ওপর থেকে। তাহলে তরল পদার্থটাকে নিয়ে নিলে নিচের কাদাটা পড়ে রইল। তো এই যে পদ্ধতি, এটাকে বলছি আমরা ডিক্যান্টেশন পদ্ধতি। ডিক্যান্টেশন পদ্ধতি, এক্ষেত্রে আমরা কি করি না, এটা কঠিন আর তরল পদার্থের মিশ্রণ থেকে করা যাবে। কঠিন মানে তরল একটা বেশি থাকে, তাহলে তরল, কঠিন, তরল, এটা অন্য কালিতে লিখি একটুখানি, কঠিনের মিশ্রণ, যেখানে কঠিন পদার্থ গুলি বড় কোণায় রয়েছে, কোণায় রয়েছে। এইখানে একটা মাপও আছে বড় কোণায়, মানে যাদের ব্যাস হচ্ছে ব্যাস 10⁻⁴ সেন্টিমিটার এর থেকে বড়। 10⁻⁴ সেন্টিমিটার মানে কি? 1 সেন্টিমিটারকে 10,000 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়, 10,000 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে 10⁻⁴ সেমি। ব্যাসটা হতে হবে, ব্যাস মানে যেন একটা এগুলো কোণাগুলোকে গোলকাকার ধরা হয়, এরকম গোলকাকার, তার যে ব্যাস এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব কেন্দ্র দিয়ে যাবে, সেই দূরত্বটা ব্যাসটা হতে হবে 10⁻⁴ সেমির মতো, এরকম। তবে এই আশ্রাবণটাকে, এটা একটু মানে কি বলবো, অনেকটা ধীর লয়ের প্রসেস, একটা ধীরে ধীরে হয়। এইটাকে দ্রুত গতিতে করা যায় যদি আমরা পরিশ্রাবণ করি, যদি আমরা ফিল্ট্রেশন করি। সেটা কি না, পরিশ্রাবণ,
ফিল্ট্রেশন করি, সেখানে কি হয় না, এখানেও কিন্তু তরল আর কঠিনের মিশ্রণ, এখানে মিশ্রণটা হচ্ছে তরল আর কঠিনের মিশ্রণ। দু নম্বর, কঠিন পদার্থের কণাগুলির ব্যাস এর থেকে, মানে ব্যাসটা মোটামুটি এরকম হলেও চলবে, ব্যাস তোমার ব্যাসটা মোটামুটি এর থাকবে 10⁻⁻7 সেমি থেকে 10⁻⁻4 সেমি পর্যন্ত। এখন এই যে 10⁻⁷ সেমি বললাম, এইটা দিয়ে খুব মানে কী বলবো, একটু শক্তিশালী ফিল্টার পেপার আছে, খুব সূক্ষ্ম ছিদ্রওয়ালা, সেটাও ফিল্টারে করা যাবে। সূক্ষ্ম ছিদ্রওয়ালা ফিল্টার পেপার আছে, সেটা যেরকম কোণাটা সেই অনুযায়ী ফিল্টার পেপারটা ব্যবহার করতে হবে। যেমন ধরো আমরা বাড়িতে যে সকালবেলা চা খাই, দেখবে বড়রা চা খায়, তোমরা তো ছোটোরা চা না ভালো নয়, না খাওয়াটাই ভালো। তো সেই চা যে ছাঁকার জন্য আমরা ছাঁকনি নিই, ছাঁকনিও একটা ফিল্টার পেপারের মতনই কাজ করে। ওখানে কোন যে ছিদ্রগুলো বড় বড়, কেন বড়, চায়ের কোণাগুলো বড় বড় বলে। আবার দেখবে চালুনি দিয়ে অনেক সময় আটা ফাটা চালতে হয় বাড়িতে, বয়স্করা হয়তো চাললেন, তো সেক্ষেত্রে কিন্তু ওই চালুনির ছিদ্রগুলো দেখা যাবে আরও ছোট ছোট, চায়ের যে ছাঁকনির যে ছিদ্র তার থেকে চালুনির ছিদ্রগুলো আরও সূক্ষ্ম সূক্ষ্ম। তেমনি এইভাবে কোণা, যে কোণাটাকে আমরা আলাদা করতে চাইছি, সেই কোণার যা ব্যাস বা তার ছোনার যা মানে তার যা ব্যাসই বলি আমরা, যদিও চায়ের পাতাটা সেটা ব্যাস দিয়ে বলা যাবে না, পাতাগুলো মানে তো সেই পাতার মতন দেখতে, বা তার আকার যতটা, সেইটা ওই ছিদ্রের থেকে যেন বড় হয়, যেটা যে পারপাসে আমরা ওটাকে আলাদা করতে চাইছি। তাহলে এইখানে ব্যাসটা হবে 10⁻⁷ সেমি থেকে 10⁻⁴ সেমি পর্যন্ত যদি হয়, তাহলে আমরা পরিশ্রবণ পদ্ধতিতে কিন্তু আলাদা করতে পারবো। এটা এর থেকে পর্যন্ত মানে কি, এর বেশিও হতে পারে, এর থেকে এত মানে 10⁻⁷ সেমি থেকে 7 সেমি বা তার থেকে বড় বা তার থেকে বেশি, যত বড় হোক এইরকম থাকলেও, এটা যেমন ডিকান্টেশন বলছি আশ্রাবণ পদ্ধতিতে নিচে থিতিয়ে পড়বে, তেমনি এটাকে পরিশ্রাবণ পদ্ধতিতেও আলাদা করা যাবে। তা পরিশ্রাবণ পদ্ধতিতে আলাদা করার প্রসেসটা কি, তোমাদের বই একটা ছবি দিয়ে দিয়েছে। তো এরকম একটা গোলাকার, যদি একটা কাগজ নাও, ফিল্টার পেপার নাও, যদি এটা তো গোলাকার কাগজ নয়, যাই হোক ফিল্টার পেপারটা এরকম প্রথমে মধ্যিখানে ভাঁজ করে নিলে, দেখতে হবে, মধ্যিখানটা ভাঁজ করে নিলে দেখতে হবে তোমাদের, দাদা এইরকম তো ফিল্টার পেপারটা ছিল, এইখান দিয়ে মধ্যিখানটা দিয়ে ভাঁজ করে দিলে, তাহলে কীরকম দেখতে হলো, এরকম দেখতে হলো, আর একটু কম হবে, এরকম দেখতে হলো। দিয়ে এইটাকে আবার ভাঁজ করে নাও, 4টে ভাঁজ, তাহলে কীরকম দেখতে হলো, এরকম দেখতে হলো। এখানে 4টি আছে, কিন্তু এর থেকে একটা কাগজকে সরিয়ে নিতে হবে, ওখানে পরপর 4টে পাতা পড়ে আছে, ওখানে তার থেকে একটা কাগজকে সরিয়ে নিলে একদিকে 3টে পাতা হলো, আর একদিকে একটা পাতা হলো, দেখতে হলে একটা ফানেলের মতন এরকম দেখতে হবে, গোল মতন, ওটাকে একটু ভাঁজটাকে একটুখানি চেপে দিলে গোল মতন হয়ে যাবে। সেটা আবার একটা ফানেলের মুখে বসাতে হবে, যেটা একটা ফানেল থাকে, সেই ফানেল যে হয় সেই ফানেলের মুখে ঠিক বসিয়ে দিতে হবে। কোণটা নিচের দিকে সরু মতন একটা কোণ মতন হয়ে থাকবে, সেই কোণটা ওই ফানেলের গর্তের মধ্যে প্রবেশ করে যাবে। এইবার তার আগে ফানেলেতে একটু জল দিয়ে রাখতে হবে ফানেলের গায়ে। এবার এই ফিল্টার পেপারটা যদি লাগিয়ে দাও, তাহলে ওই জলের গায়ে যে জল লাগা ছিল তাতে ফিল্টার পেপারটা আটকে যাবে, দিয়ে ফিল্টার পেপারটা ফানেলে যেন চেপে বসে গেল। এবার ওপর থেকে আস্তে আস্তে সেই ঘোলা জলটাকে তোমরা যদি ফেলো, তাহলে নিচে টপ টপ করে ফোঁটা ফোঁটা করতে করতে বিশুদ্ধ অর্থাৎ পরিশ্রুত জলটা পড়বে, ওটাকে পরিশ্রুত বলে, পরিশ্রুত জলটা পড়বে, আর ওপরেতে ওই কাদা বা যা আছে সেগুলো আটকে যাবে। এইটাকে বলছি আমরা পরিশ্রাবণ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা তরল ও কঠিনের মিশ্রণটাকে আমরা আলাদা করতে পারি। কিভাবে আলাদা করব না, তার ফিল্টার পেপারের সাহায্যে আলাদা করব। সেক্ষেত্রে আমরা যদি শক্তিশালী যদি কোনো ফিল্টার পেপার হয়, সেক্ষেত্রে আমরা দুধ একেও কিন্তু আলাদা করতে পারি, দুধকেও দেখা যাবে আমরা ফিল্টার করতে পারছি।
আচ্ছা, এবার যদি কঠিন পদার্থটা, এটা দেখা গেল বড় বড় কঠিন পদার্থ দেখা যাচ্ছে, কিন্তু যদি চিনির জল হয় তখন কি করবে? চিনির জল যদি হয়, অর্থাৎ যেখানে কণাগুলো এত ছোট যেগুলোকে আর দেখা যাচ্ছে না, সেইটাকে আমরা বলছি কেলাসন পদ্ধতি। কেলাসন পদ্ধতি, ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন সেই পদ্ধতিতে কাদেরকে আলাদা করব না, এটাও আর তরল আর কঠিনের মিশ্রণটাকে আলাদা করব। তরল আর কঠিনের মিশ্রণ তার থেকে আলাদা করব। 2 নম্বর, এখানে যেখানে হবে কঠিন পদার্থের কণার ব্যাস, এটা লেস দেন 10⁻⁻7 সেমি, মানে 10⁻⁻8 সেমি বা এরকম কিছু একটা। এইখানে যেমন 4 বলতে 10⁻⁻4 বলতে আমি একের গায়ে 4টা শূন্য দিয়ে 1 সেমিকে ভাগ বলেছি, এখানে একের গায়ে 7টা শূন্য দিয়ে ভাগ। একের গায়ে 7টা শূন্য মানে কি 1 কোটি। আর এখানে তার থেকেও বেশি, তার থেকেও কোন ব্যাসটা আরো ছোট আর কি। তো সেক্ষেত্রে হবে 10⁻⁻8 সেমি বা এরকম, সেখানে 10 কোটি ভাগ করলে 1 সেন্টিমিটারকে যতটা হয় সেটা হচ্ছে তত। তো এমনি চিনির জল আমরা যে পাই, সেই চিনির জলটা কিন্তু এর মধ্যে পড়ে। তাদেরকে পৃথক করার জন্য, চিনি আর জলটাকে পৃথক করার জন্য আমাদের কেলাসন পদ্ধতির সাহায্য নিতে হবে। পদ্ধতিটা কি? মনে করো কেলাসন পদ্ধতিটা হচ্ছে একটা পাত্রে মানে আমি বিকারই দেখাই, একটা বিকারেতে এরকম চিনির জল নেওয়া হয়েছে, দিয়ে এইটা একটা বিকারেতে এটাকে তাপ দেওয়া হচ্ছে, একটা বার্নার দিয়ে একটা স্ট্যান্ডে রাখা হয়েছে, এটাকে স্ট্যান্ডের ওপর আছে, তার জালির ওপর এটা একটা স্ট্যান্ড ধরে আছে, আর এখানে একটা বার্নার আছে, বার্নারটা রয়েছে এরকম। এটা বার্নারের গ্যাসের নলটা গেছে দিয়ে এরকম করে জ্বলছে। এইখানে পদার্থটা আছে, ওই জলীয় দ্রবণটা আছে, এটা ফুটছে ফুটছে ফুটছে, আমি দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্প বেরোচ্ছে, জলীয় বাষ্প বেরোচ্ছে, জলীয় বাষ্প বেরোচ্ছে। একসময় দেখা যাবে জলীয় বাষ্প বেরোনোর হারটা কমতে শুরু কমছে। সেই সময় তুমি একটা কী করবে, একটা গ্লাস রড বলে, গ্লাসের তৈরি রড, যেমন তোমাদের লোহার তৈরি রড হয়, তেমনি গ্লাসের তৈরি রড আছে। সেই গ্লাসের তৈরি রড এর মধ্যে প্রবেশ করিয়ে দিলে তাতে কি হলো, খানিকটা এই তরল পদার্থ লেগে গেল, গিয়ে তুমি বাইরে নিয়ে চলে এলে। চলে আসার পর তাতে একটু ফু দিলে, ফু দিয়ে ঠান্ডা করলে, ঠান্ডা করে এবার সেই যেখানটায় তরল পদার্থ লেগেছিল সেখানটা একবার শুকিয়ে গেছে, সেইখানটা তুমি হাত দাও। হাত দিয়ে যদি তুমি দানা দানা বুঝতে পারো, হাতে দানা দানা মতো লাগছে, তাহলে তোমার বুঝতে হবে যে এইটা কেলাসন করার জন্য গাঢ় হয়ে গেছে, কেলাসন করার জন্য যথেষ্ট গাঢ় হয়ে গেছে। এবার কি করবে না, এইবার এইটা তখন সেখান থেকে সরিয়ে নিয়ে এসে একটা নাড়াচাড়া হবে না এরকম জায়গায় একদিন অবশ্যই 24 ঘন্টা তো রাখতেই হবে, 24 ঘন্টা রেখে দিতে হবে, কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। এবং ওটাকে ফ্রিজে রেখে ঠান্ডা নয়, ধীরে ধীরে স্বাভাবিক টেম্পারেচারের দ্বারা ঠান্ডা হতে দিতে হবে। দিলে একদিন পরে বা দুদিন পরে দেখবে নিচে ওই কঠিন পদার্থগুলো বড় বড় কোণায় নিচে পড়ে গেছে। এই যে তলায় যে কঠিন পদার্থগুলো বড় বড় কোণায় পড়ে গেছে, সেইটাকে বলছি আমরা কেলাস। আর ওই যে কেলাসটা কার কেলাস না, এই কঠিন পদার্থ যেটা মিশেছিল তার কেলাস। তা এই পদ্ধতিতে কঠিন পদার্থটাকে আলাদা করার যে পদ্ধতি, এটাকে বলছি আমরা কেলাসন পদ্ধতি বা ক্রিস্টালাইজেশন পদ্ধতি। এবার আরও দু একটা পদ্ধতি তোমাদের বলি। দেখো, পাতন পদ্ধতি, পাতন পদ্ধতিটা একটু বলে দিই। পাতনটা আর কিছু নয়, যদি দুটি তরল পদার্থ, এটা দুটি তরল পদার্থের মিশ্রণ, তরলের মিশ্রণ, তরলের মিশ্রণ, এই দুটো তরলের মিশ্রণ এমন হয় মিশে গেছে আর কি, দুটো তেল মনে করো, বা জলেতে যদি ইথানল দিই, ইথাইল অ্যালকোহল, তাহলে মিশে যাবে।
এবার তাদেরকে আলাদা করতে পারবো তখনই যদি ওদের স্ফুটনাঙ্কের তফাৎ হয়। এটা তোমাদের একটুখানি পরে উঁচু ক্লাসে গিয়ে পড়বে। এদের স্ফুটনাঙ্কের যদি তফাৎ থাকে তাহলে আমরা যেটা মনে করো একটা স্ফুটনাঙ্ক, একটা তরলের স্ফুটনাঙ্ক মানে কি প্রমাণ চাপে অর্থাৎ আমাদের স্বাভাবিক চাপে তরল পদার্থ যে উষ্ণতায় ফুটতে শুরু করে তাকে বলছি স্ফুটনাঙ্ক। একটা স্ফুটনাঙ্ক ধরো জলের 100 ডিগ্রি সি, আর একটা স্ফুটনাঙ্ক তার হয়তো 56 ডিগ্রি সি। তাহলে এটা 56 ডিগ্রিতে ফুটতে শুরু করবে, এটা 100 ডিগ্রিতে ফুটতে শুরু করবে, ঠিক আছে। এবার করা হবে কি না, প্রথমে ওই মিশ্রণটাকে একটা এরকম গোলতল ফ্লাস্ক বলে, গোলতল ফ্লাস্কে নিয়ে তাতে ওটাকে নিয়ে ওই আগের মতো বার্নার দিয়ে উত্তপ্ত করা হচ্ছে। আর এইখান দিয়ে একটা থার্মোমিটার প্রবেশ করানো আছে, থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা মাপা হচ্ছে। এটা জলে ঠেকানো যাবে না, জলের উপরে মানে মিশ্রণের উপরে থাকবে, বাষ্পতে টেম্পারেচারটা সে মেজার করবে। এখানে যখন দেখা গেলো 56 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মোটামুটি, তাহলে সেই জায়গায় আমি তাপ দেওয়াটা বন্ধ করে দেবো, আর তাপ দেবো না। এবার এর মুখটা একটা কর্কের ছিপি দিয়ে বন্ধ করা আছে, এটা বেরিয়ে যাবে না যেটা বাষ্পটা। এইখান দিয়ে একটা নল প্রবেশ করবে, একটুখানি নলটা প্রবেশ করে থাকবে, সেই নলটাকে এইখান দিয়ে নিয়ে এসে একটা শীতক বলে, এইখান দিয়ে একটা শীতকের সাহায্যে সেটা যাবে আর কি, একটা তার জ্যাকেট আছে শীতক। এখানে ঠান্ডা জলের প্রবাহ যাচ্ছে, ঠান্ডা জলের প্রবাহটা এই দিক দিয়ে প্রবেশ করে আর এই দিক দিয়ে বেরিয়ে যায়। এটা একটা গোল জ্যাকেট, আমি এরকম করে দেখাচ্ছি বটে, কিন্তু এটা একটা গোল, ওই যে নলটা, এই নলটা ধরো এটা একটা নল, এই নলটা এর চারিদিকে ওই জ্যাকেটটা রয়েছে, এরকম আড়াল করা আছে পুরো। নিচ দিক থেকে জল পাঠাচ্ছি, ওপর দিক দিয়ে জলটা বেরোচ্ছে। এবার তাহলে যাওয়ার সময় কী করছে, এখানে যে এই যে নলটার মধ্যে দিয়ে গরম বাষ্পটা যাচ্ছে সেটাকে ঠান্ডা করে দিচ্ছে, ফলে বাষ্পটা জমে গিয়ে এইখানে একটা পাত্র রাখা থাকবে, জমে তরল হয়ে যাচ্ছে, এইখানে একটা পাত্র রাখা থাকবে, সেখানে ফোঁটা ফোঁটা করে পড়বে। তাহলে কি হলো, এই যে 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আটকে রেখে দিই, তাহলে জলটা সামান্য বাষ্প যাবে তার মধ্যে, কিন্তু 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই তরলটাই বেশি এখানে গিয়ে পৌঁছবে। এইভাবে পৃথক করা যায়, এইটাকে বলি আমরা পাতন বা ডিস্টিলেশন। এটাকে ডিস্টিলেশন বলে। তোমরা জানো মাটির তলা থেকে যে খনিজ তেল পাওয়া যায়, সেই খনিজ তেল থেকে বিভিন্ন পদার্থ, কেরোসিন, ডিজেল, পেট্রোল, তারপরে বিভিন্ন লুব্রিকেটিং তেল অর্থাৎ হচ্ছে মোবিল, তারপরে রান্নার গ্যাস, এসব তো পাওয়া যায়। তারপরে রাস্তা তৈরির যে কোল টার বলে, পিচ, এসবগুলো পাওয়া যায়। সেটা কিন্তু প্রত্যেকটার ওই যে মিশ্রণ, যেটাকে আমরা মানে খনিজ তেল বলি, তার মধ্যে অনেকগুলো পদার্থ মিশে থাকে। সেইগুলোকে এই পদ্ধতিতে, আরও সূক্ষ্ম পদ্ধতি, কিন্তু বিষয়টা এটাই, সেই পদ্ধতিতে এদেরকে পৃথক পৃথক করা হয়, করে সেটাকে আলাদা আলাদা করে সেগুলো বিভিন্ন কাজে যার যেরকম ব্যবহার সেই অনুযায়ী তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়। এই গেল ব্যাপার। এখানে আরেকটা বলি যে এখানে কিন্তু জলও খানিকটা আসবে এই মিশ্রণের মধ্যে, সেটা বারবার এইটাকে নিয়ে যদি আবার আমি এই পদ্ধতি করি তাহলে জল আরও কম যাবে, আবার যদি করি জল আরও কম যাবে, এরকম করে প্রায় বিশুদ্ধ পদার্থটাকে আমরা আলাদা করতে পারবো। এটাকে বলে পাতন পদ্ধতি। আর একটা হচ্ছে তোমাদের বইতে আছে, দেখবে দুটো কঠিন পদার্থের মিশ্রণ, যার মধ্যে একটা লোহা একটা পদার্থ অর্থাৎ চুম্বক দ্বারা আকর্ষিত হয় এরকম একটা পদার্থ। তবে অ্যালুমিনিয়াম আর লোহা চুর দুটো মিশানো আছে। এটা হচ্ছে চুম্বকের সাহায্যে, পৃথক করা হচ্ছে। এখানে কি না, কঠিনের মিশ্রণ, যেখানে একটি কঠিন চুম্বক দ্বারা আকর্ষিত হয়। তো সেই রকম একটা মিশ্রণেতে যদি আমি মনে করি অ্যালুমিনিয়াম আর লোহা চুর দুটো একসঙ্গে মিশে আছে, তোমরা জানো যে লোহা চুম্বক তো অনেক ক্ষেত্রে পাবেই, তোমরা খেলনা গাড়িতে অনেক পেয়ে যাবে। তোমরা এখন তো খেলনা গাড়ির সব তো পার্টস নিশ্চয়ই খুলে ফেলো, তা সেই খেলনা গাড়ি থেকে তুমি চুম্বক পেয়ে যাবে। সেই চুম্বক দিয়ে ওই মিশ্রণের কাছে নিয়ে গেলে
মিশ্রণটাকে ভালো করে একটু চাড়িয়ে দিলে, মিশ্রণটাকে একটু পাতলা করে দিলে, দিয়ে সেই চুম্বকটাকে নিয়ে যাচ্ছে, দেখবে তাতে লোহাগুলো আটকে যাচ্ছে। তাহলে লোহাগুলো এটা থেকে আবার আলাদা করে ফেলা যাবে, নিচে অ্যালুমিনিয়ামগুলো পড়ে থাকবে। বা বালির সঙ্গে লোহা, সেটাতেও লোহাগুলো আলাদা করা যাবে এই পদ্ধতিতে। এই পদ্ধতিতেও এদেরকে পৃথক করা যাবে। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের এই চ্যাপ্টারের পড়া হলো। এটা খুব ভালো করে দেখবে, এখানে তোমাদের বইয়ের বাদ দিয়েও আরও বেশ কিছুটা তোমাদের এখানে আমি আলোচনা করেছি, যেটা পরবর্তী উঁচু ক্লাসে তোমরা পড়বে আরও আস্তে আস্তে, সেখানেই ধারণাটা তোমাদের আমি দিয়ে দিলাম। ঠিক আছে, সকলে ভালো থাকবে, পড়াশোনা করবে, সুস্থ থাকবে। বাই।